প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের ৩০২ নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে মঙ্গলবার রাত 10টা বেজে গেছে। আমি রাজ আবার আজকে একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা কানে হেডফোন লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকে তাড়াতাড়ি এপিসোড শুরু করছি। 3টে ঘটনা থাকছে আজকের এপিসোডে। প্রথম ঘটনা যে পাঠিয়েছে সে তার নাম প্রকাশে অনিচ্ছুক। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে বাংলাদেশ থেকে শান্তা আক্তার মুন্নি। আর 3 নম্বর ঘটনা পাঠিয়েছে সেলিম মোল্লা। এপিসোডের শেষে থাকবে শাউট আউট পর্ব, তাই বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের ৩০২ নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। কেমন আছো রাজদা? আমার নাম না বলার অনুরোধ রইল। আমি বলছি খাগড়াছড়ি, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে। যে ঘটনাটা আজকে বলতে চলেছি সেটা আমার এক বন্ধুর থেকে শোনা। খাগড়াছড়ি, চট্টগ্রাম, বাংলাদেশের নেত্রকোনার পুকুর পাড়ের পূর্ণিমার সেই অভিশপ্ত রাত আমার বন্ধুর জীবনে এক বিশাল দাগ কেটে গিয়েছিল। বন্ধুর জবানিতেই ঘটনাটা শুরু করছি। 2018 সালের জুলাই মাস। আমি তখন ঢাকায় একটা বিশ্ববিদ্যালয়ে পড়ি। বর্ষাকালীন ছুটিতে সিদ্ধান্ত নিলাম যে মামার বাড়িতে যাব। মামার বাড়ি নেত্রকোনার এক প্রত্যন্ত গ্রামে, শহরের কোলাহল থেকে অনেকটাই দূরে। সেখানকার নিস্তব্ধতা আর প্রকৃতির সান্নিধ্য আমাকে সব সময় টানে। তবে এবার যে অভিজ্ঞতা অপেক্ষা করছিল তা ছিল আমার জীবনের একটা সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর বিভীষিকাময় রাত। মামার বাড়িটা একেবারে গ্রামটির শেষ প্রান্তে। বাড়ির পেছনের দিকে একটা বড় পুকুর আর বিশাল একটা বাঁশ ঝাড়। বাড়িটা বহু পুরনো, কাঠ আর মাটির তৈরি, ছাদটা টিনের। সেখানে যখনই যাই তখনই শুনি যে গ্রামের মানুষজন বলেন পুকুরটা নাকি অভিশপ্ত। বহু বছর আগে একজন নববধূ বিয়ের ঠিক আগের রাতে সেই পুকুরে আত্মহত্যা করেছিল। তারপর থেকে পূর্ণিমার রাতে অদ্ভুত সব ঘটনা ঘটে। কেউ যদি ভুল করে সেই রাতে পুকুর পাড়ে যায় আর নাকি তার খোঁজ মেলে না। আমি এই কথা শুনে হাসি ঠাট্টা করে এই ব্যাপারটা উড়িয়ে দিলাম। তবে গ্রামবাসীর চোখে মুখের ভয়টা ছিল সত্যি অস্বাভাবিক। আমার মামার বাড়িতে প্রচুর গ্রামবাসীর আনাগোনা থাকে বিশেষ একটা কারণে। সেই সব লোকেদের মুখেই একই কথা শুনেছি সেই পুকুর সম্বন্ধে। মামার বাড়িতে যেদিন গিয়ে পৌঁছেছিলাম সেই রাতেই ঘটল সেই অভিশপ্ত ঘটনাটি। হঠাৎ করেই বিকেল থেকেই মেঘ করেছিল আর রাতের বেলায় নামল অঝোর ধারায় বৃষ্টি। হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায়। অদ্ভুত একটা ঠান্ডা অনুভূতি হচ্ছে আমার। ঘরের জানলার পাশে গিয়ে দেখি বাইরের পুকুরের ধারে কে যেন দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি পরা এক নারী, লম্বা তার চুল। প্রথমে ভেবেছিলাম গ্রামের কেউ হয়তো পানি নিতে এসেছে, কিন্তু এই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির রাত, ঝোড়ো হাওয়ার মধ্যে কেউ কি জল নিতে আসবে? হঠাৎ করেই আমার চোখটা গেল সেই মহিলাটার পায়ের দিকে। বিদ্যুতের ঝলকানিতে পুরো এলাকাটা আলোকিত হয়ে উঠছিল। আর সেই কয়েক সেকেন্ডের আলোতেই দেখতে পাই সেই মহিলাটার পা মাটি ছুঁয়ে নেই, সে হালকা হাওয়ায় ভাসছে। এই দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। ভয় পেয়েছিলাম চরম মাত্রায়, কিন্তু চোখ সরাতে পারছিলাম না। সেই নারী ধীরে ধীরে বাঁশঝাড়ের দিকে এগোতে থাকলো। সেই পুকুরের পাশেই সেই বাঁশঝাড়। মাটি ভিজে, পায়ের শব্দ তো হবে, কিন্তু এক ফোঁটাও শব্দ হচ্ছে না। আমি হঠাৎ করেই দেখি আমার ঘরের দরজাটা খোলা। আমি তাড়াতাড়ি উঠে দরজাটা বন্ধ করতে যাচ্ছি। ঠিক সেই সময় দরজায় টোকা পড়ল। একবার, দুবার, তারপর কয়েক মুহূর্তের অপেক্ষা। তারপর শুরু হলো দরজার ওপর ভয়ঙ্কর ধাক্কা। কেউ যেন দরজাটা ভেঙে ফেলতে চাইছে। আমার ঘর জুড়ে ঠান্ডা হাওয়া বইছে। ঘরে রাখা লম্ফটা গেল নিভে। আমি চিৎকার করতে যাব, ঠিক তার আগেই সব থেমে গেল। একেবারে নিস্তব্ধ, যেন কিছুই হয়নি। কিন্তু হঠাৎ দেখলাম দরজার নিচ থেকে ঘরে জল ঢুকছে। আমি নিচে তাকিয়ে দেখি শুধু জল নয়, লালচে জল। সেই জলের মধ্যে যেন রক্ত মিশে আছে। তারপর একসময় সেই জল আসাও বন্ধ হয়। সারা রাত আমি ভয়ে চোখের পাতা এক করতে পারিনি। কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সকাল হতে বাড়ির সকলকে সব বললাম। বিশেষ করে মামা সমস্ত কথা শুনে উনি শান্তভাবে বললেন,
তোর দাদি এই ঘরেই থাকতেন, তুই তো জানিস। ছোটবেলা থেকেই শুনেছি তিনি বলতেন পুকুরের ধারে যেন পূর্ণিমার রাতে কেউ না যায়। অনেকেই নাকি হারিয়ে গেছে, কেউ আর ফেরেনি। কাউকে পাওয়া গেছে মৃত অবস্থায় সেই পুকুরে, আবার কাউকে উন্মাদ অবস্থায়। তবে আমি তো সেই রাতে পুকুর পাড়ে বের হইনি। তাহলে কি আমি সেই অপশক্তিকে দেখেছিলাম বলে কি সে আমার ক্ষতি করতে চাইছিল? কোনো এক অজ্ঞাত কারণে ক্ষতি করতে পারেনি। সেই ঘটনার পর আমি বহুবার মামার বাড়িতে গেছি। যদি এমন কোনো রাত হয় যে আমি মামার বাড়িতে রয়েছি আর সেই দিন পূর্ণিমার রাত, আমি সেই ঘরের জানলা আর কোনো দিনই খুলতাম না। সব সময় মনে হতো কোনো এক অপশক্তি পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে, আর আমি জানলা খুললেই সে আবার দরজায় এসে টোকা দেবে। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম। ছোট্ট ঘটনা, কিন্তু বেশ স্পাইন চিলিং একটা ঘটনা। তবে এখানে বলতেই হয় যে বন্ধুর কথা এখানে বলা হয়েছে, সেই যদি কৌতূহলবশত পূর্ণিমার রাতে যদি পুকুর পাড়ে গিয়ে দাঁড়াতো বা দেখার জন্য বার হতো যে সেই মহিলাটি কে, তাহলে যে কি হতো তার বলা মুশকিল। চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে শান্তা আক্তার মুন্নি, বাংলাদেশ থেকে। বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 302 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। কেমন আছো রাজদা? আমি বাংলাদেশ সাভার ঢাকা থেকে শান্তা আক্তার মুন্নি বলছি। তোমাদের যে ঘটনাটা বলতে যাচ্ছি সেই ঘটনা আমার ছোট ভাই শুভর মাদ্রাসায় ঘটেছিল। আমার ভাই যেভাবে আমাকে ঘটনাটা বলেছে আমি সেইভাবেই বলছি। আমাদের বাসা থেকে মাদ্রাসার দূরত্ব 2 মিনিটের। সেখানে দূর থেকে যারা আসতো অন্যান্য শহর থেকে, তারা মাদ্রাসাতেই থাকতো। তেমনই একটা ছেলের নাম ছিল আব্দুল্লাহ। সে এসেছিল সাতক্ষীরা জেলা থেকে। সে পড়ালেখাতে অনেক মেধাবী ছিল আর সবারই প্রিয় পাত্র ছিল সে। কিন্তু ছেলেটি সবসময় একা একা থাকতো আর কারোর সাথে যেন নিজের মনের মধ্যেই কথা বলতো। সবাই দেখতো যে সে নিজে নিজেই কথা বলছে, কিন্তু কার সাথে কথা বলছে কেউই বুঝতে পারতো না। পরীক্ষা শেষে মাদ্রাসায় ছুটি দেওয়া হয়। ছুটিতে সবাই তাদের নিজেদের বাসায় যায়। আব্দুল্লাহও তার গ্রামে যায়। আর যখন ছুটি শেষ হয় তখন সবাই ফিরে আসে, কিন্তু আব্দুল্লাহ আসে না। মাদ্রাসা থেকে আব্দুল্লাহর বাসায় ফোন দেওয়া হয়, কিন্তু নাম্বারটি ছিল বন্ধ। এরকম বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর আব্দুল্লাহ হঠাৎ করেই একদিন মাদ্রাসায় এসে উপস্থিত হয়। মাদ্রাসার হুজুররা তাকে জিজ্ঞাসা করে, এতদিন তুমি আসনি, কি হয়েছিল? মাদ্রাসা তো কবে খুলে গেছে। আব্দুল্লাহ হাসি মাখা গলায় বলল, হুজুর, আমার আসতে অনেক দেরি হয় কারণ আমার মা অসুস্থ ছিলেন। হুজুর কথাটা স্বাভাবিকভাবেই মেনে নেয়, কিন্তু তাকে এও জিজ্ঞাসা করা হয় যে তাদের বাড়িতে ফোন করা হয়েছিল। তার উত্তরে আব্দুল্লাহ বলে, হুজুর, খুব বৃষ্টি হওয়ার কারণে ফোন আমাদের খারাপ হয়ে গেছে। আব্দুল্লাহ আবার থাকতে শুরু করে মাদ্রাসায়। প্রতিদিন হুজুর একটা জিনিস দেখতেন যে আব্দুল্লাহ রাতে বিছানা থেকে উঠে ছাদে চলে যায় এবং একা একা কান্না করে। একদিন হুজুর দিনের বেলায় আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ, তুমি রাতে ছাদে গিয়ে কান্না করো কেন? তোমার কিসের কষ্ট? আব্দুল্লাহ হুজুরকে বলে, আমি কাঁদি না তো, আমি তো ঘুমিয়ে থাকি। আর আমি রাতের বেলায় ছাদে যাব বাই বা কেন, আর কান্নাই বা করবো কেন, এটাই তো বুঝতে পারছি না। এটা শুনে হুজুরের মনে একটু সন্দেহ জাগে। হুজুর একদিন আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ, একটা কথা বলো তো, তোমার বাসার মানুষেরা তোমাকে আর ফোন করে না কেন? তোমার কোনো খবরই নিতে দেখিনি, এমনকি তাদেরকে মাদ্রাসাতেও আসতে দেখছি না অনেকদিন। তবে প্রতি মাসের শেষে টাকা ঠিকই পাঠিয়ে দেওয়া হয়। তুমি তোমার পরিবারের নাম্বারটা দেবে আব্দুল্লাহ? আব্দুল্লাহ কিছু না বলে চলে গেল। দিনে দিনে হুজুরের মনে সন্দেহ বাড়তে লাগলো। হুজুর মনে মনে ভাবল যে ছেলেটা অদ্ভুত, সুন্দর, সুদর্শন, পড়ালেখায় এত ভালো, কি মিষ্টি আজানের সুর তার গলায়, কিন্তু ছেলেটা এত অদ্ভুত কেন? একদিন হুজুর রাতে তাহাজ্জুদের নামাজ শেষ করে জানলার দিকে তার চোখ যেতেই সে দেখতে পেল আব্দুল্লাহ নিচে একা দাঁড়িয়ে আছে। হুজুর তাড়াতাড়ি তার কাছে গেল আর বলল, আব্দুল্লাহ, তুমি এখানে কি করছো? হুজুরকে দেখে আব্দুল্লাহ হাসতে লাগলো আর বলল,
অনেক দিন ধরেই দেখছি আপনি আমার পেছনে পড়ে আছেন। কেন বলেন তো? আমি আর 10টা ছেলের মতো না, তাই বলে? জানতে চান আমার বাড়ি কোথায়? আমার বাড়ি সৌদি আরবের জিন পাহাড়ে। আমি এই মাদ্রাসায় এসেছিলাম পড়ালেখা করার জন্যে, কিন্তু আপনার এই সন্দেহ আমাকে পড়ালেখা করতে দেবে না। আমার এলাকার সর্দার আমাকে চলে যেতে বলেছে, আমাকে সৌদি আরবে ফিরে যেতে হবে। তাই আমি প্রতিদিন ছাদে কাঁদতাম। আপনি ঠিকই ধরেছেন, আমি অদ্ভুত। আমি ঠিক অন্য ছেলেদের মতো নই। আমি মানুষ নয়, আমি একজন জিন। বলে আব্দুল্লাহ হাসতে লাগলো। হুজুর নিজেকে সামলাতে না পেরে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যান। পরের দিন সন্ধ্যের দিকে হুজুরের যখন জ্ঞান ফেরে, হুজুর জানতে চায় আব্দুল্লাহ কোথায়। কিন্তু সবাই হুজুরকে বলল আব্দুল্লাহকে কাল থেকে পাওয়া যাচ্ছে না। তবে ওর রুমে নাকি হুজুরের নামে একটা চিঠি রাখা রয়েছে, আর চিঠিটা যার ওপর রাখা রয়েছে সেটা একটা বাক্স। সেই চিঠি আর বাক্সটা হুজুরকে এনে দেওয়া হলে তিনি বাক্সটা খুলে দেখেন, সেখানে অনেক রকম দামি দামি হিরে পাথর, আর চিঠিতে লেখা, আপনি যতটুকু জেনেছেন ততটুকু আপনার মধ্যেই সীমাবদ্ধ রাখবেন, কাউকে কিছুই বলবেন না। এটা আপনার হাদিয়া, মানে উপহার। যদি কিছু বলেন আপনার অনেক ক্ষতি হবে। হুজুর সেই পাথরগুলোকে রেখে দেয়। কিছুদিন পর হুজুর কথায় কথায় একদিন আরেক হুজুরকে বলে ফেলে আব্দুল্লাহর সঙ্গে তার কথোপকথনের ঘটনাটা। কিন্তু বলে দেওয়ার পরেই তার মনে হয় আব্দুল্লাহ তো নিষেধ করেছিল, আমি যে বলে ফেললাম আমার কোনো ক্ষতি হয়ে যাবে না তো। তারপরেই তিনি ভাবলেন, আরে অনেক দিন তো হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই কিছু হবে না। সেই দিন রাতেই হুজুর তাহাজ্জুদের নামাজ আদায় করে আবারও জানলার দিকে তাকিয়ে তিনি দেখতে পান আব্দুল্লাহ একা নিচে দাঁড়িয়ে আছে আর তাকেই ডাকছে। হুজুর কয়েক মুহূর্তের জন্যে ভুলেই গিয়েছিল যে আব্দুল্লাহ একজন জিন। তিনি নিচে যেতেই আব্দুল্লাহ তাকে রাগী গলায় বলে, কাজটা তুমি ঠিক করনি হুজুর, তার ফল তোমাকে ভোগ করতে হবে। এই বলে আব্দুল্লাহ হুজুরের গালে একটা জোরে থাপ্পড় দেয়, আর হুজুর সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন হুজুরের প্রচণ্ড জ্বর আসে। বড় হুজুর এসে হুজুরকে ঝাড়ফুঁক করে দেন, তার চিকিৎসাও চলতে থাকে। কিন্তু কিছুদিনের মধ্যেই সেই হুজুর মারা যায়। এই মাদ্রাসায় চারিদিকে মানুষের মুখে মুখে শুনতে পাওয়া যায় ঘটনাটা ঘটেছিল 2009 সালে। আমার ছোট ভাই তার হুজুরের মুখ থেকে এই ঘটনাটা শুনতে পায়। এই ছিল আজকের ঘটনা। ভালো লাগলে আরও ঘটনা পাঠাবো। আর প্রেতপক্ষের সবাইকে আমার ভালোবাসা রইল। বাংলাদেশ সাভার থেকে শান্তা আক্তার মুন্নি। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। শান্তার পাঠানো ঘটনা তো সবসময় ভালো হয়, আর আজকেও সে একটা দুর্দান্ত ঘটনা পাঠিয়েছে। তোমরা যদি এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনার টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে হ্যাঁ, ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেগুলো তোমরা পাঠাবে সেগুলো যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে হয়ে যাওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও। কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। চলে যাবো আজকের 3 নম্বর ঘটনায়। 3 নম্বর ঘটনা পাঠিয়েছে সেলিম মোল্লা। একটা ছোট্ট ঘটনা পাঠিয়েছে। সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 302 নম্বর এপিসোডের তৃতীয় এবং শেষ ঘটনায়। রাজদা, আপনি কেমন আছেন? আজ 1.5 মাস পর আমি ঘটনা লিখে পাঠাচ্ছি আপনাকে। অনেকটাই ব্যস্ত ছিলাম, এই দেরির জন্য আপনি আমাকে ক্ষমা করবেন। আজ লাঞ্চ টাইমে একটু সময় বার করে ঘটনাটা লিখছি। ঘটনাটা শুনেছি আমার কোম্পানিরই এক কাকা মশাইয়ের কাছ থেকে, আর সেই কাকা মশাইয়ের জবানিতেই ঘটনাটা শুরু করছি। আমাদের গ্রামের খুব কাছেই একটা স্কুল, তার নাম বাঙ্গালপুর জ্যোতির্ময় উচ্চ বালিকা বিদ্যালয়। এটা একটা মেয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। সেই মেয়েটি তখন পড়তো একাদশ শ্রেণীতে। এক মুসলিম পরিবারের মেয়ে ওই স্কুলেই পড়াশোনা করত। তবে স্কুলে আসার পথে বাড়ির কোনো এক অপ্রীতিকর ঘটনায় মন খারাপ করে সে একদিন স্কুলে আসছিল, আর সেই সময় সে ট্রেনে কাটা পড়ে। পরে জানা গিয়েছিল যে সে নিজে থেকেই আত্মহত্যা করেছিল।
সেই মেয়েটি মারা যাওয়ার পর ঠিক পরের দিনই বিদ্যালয় ছুটি দিয়ে দেওয়া হয়। তার পরের দিন যথারীতি স্কুল চালু হয়েছে। শ্রেণীকক্ষের লাস্ট বেঞ্চে গতকাল রেলে কাটা পড়া মেয়ে যার নাম ছিল মর্জিনা, তাকে দুজন স্টুডেন্ট বসে থাকতে দেখে। সেই দুই স্টুডেন্টের নাম সাকিনা এবং চন্দ্রা। তারা ভয় চিৎকার করে ওঠে, ভূত ভূত, পালাও পালাও। সারা স্কুলে শোরগোল পড়ে যায়। তাদের চিৎকার সবাই শুনতে পেয়েছিল, কিন্তু সাকিনা আর চন্দ্রা সেই ক্লাসরুম থেকে পালিয়ে বেরোতে পারেনি। কিন্তু তাদের চিৎকারের আওয়াজে স্কুলের বড়রা এবং টিচাররা যখন সেই ঘরে এসে পৌঁছায়, তারা দেখেন যে তারা দুজন অজ্ঞান অবস্থায় সেই শ্রেণী কক্ষেই পড়ে আছে। ঘটনাটা তাদের মুখে শোনার পর স্কুলে অনেকটাই শোরগোল পড়ে যায়। স্কুলের হেডমাস্টার এবং শিক্ষক শিক্ষিকারা পরিস্থিতি সামলে নেয়। এরপর যা হয়, গ্রামবাসীরা ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে ভয় করে। ঠিক তার পরের দিনই গ্রামবাসীদের অনুরোধে অনিচ্ছা সহকারে স্কুলের হেডমাস্টার গ্রাম থেকেই এক ওঝাকে নিয়ে আসে আর ঝাড়ফুঁক করিয়ে দেয় সেই শ্রেণীকক্ষে। তারপর কোনো ভয় বিপত্তি থাকে না। ঘটনাটা ঘটেছিল 2022 সালের মার্চ মাসে। আমার সেই কাকা এই ঘটনাটি ওই স্কুলেরই দুজন ছাত্রীর কাছ থেকে শুনেছিল, যাদের নাম হচ্ছে রূপসা দেরে আর তানিয়া বেরা। জানি না ঘটনাটি কেমন লাগলো রাজদা। যদি শোনানোর মতো হয় তাহলে শোনাবেন। অনেক ব্যস্ততার মধ্যেও এই ছোট্ট ঘটনাটি লিখে পাঠালাম। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। ছোট্ট একটা ঘটনা শুনলাম সেলিম মোল্লার কাছ থেকে। তবে সেলিম মোল্লা এর থেকেও অনেক ভালো ঘটনা আমাদেরকে আগেও পাঠিয়েছে। আশা করব আরো ভালো ঘটনা ও আমাদেরকে পাঠাবে। তাহলে চলে যাব আজকের শাউট আউটের দিকে। কমেন্ট করেছে অন্বেষা মণ্ডল। তন্ময় মণ্ডল লিখেছে 300 নম্বর এপিসোডের ঘটনাগুলো খুব সুন্দর, আরো শুভ নববর্ষও জানিয়েছে। কমেন্ট করেছে সব্যসাচী চক্রবর্তী, লিখেছে প্রথমেই তোমাকে জানাই নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। প্রেতপক্ষ অনেক সমৃদ্ধ হোক। আজকের সব কটা ঘটনাই দারুণ। শান্তা আক্তার মুন্নির তো বেশ রহস্যময়ী, কত ভৌতিক ও রহস্যে ভরা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। কমেন্ট করেছে টুম্পা সহদেব। অমৃত রঞ্জন ঘোষ লিখেছে শুভ নববর্ষ, নতুন বছর খুব ভালো কাটুক তোমার। কেমন আছো দাদা? ঘটনা নিয়ে কিছু বলবো না, কারণ এটা জানি যে ঘটনা খুব ভালো হবেই। থ্যাংক ইউ আর তোমাকেও শুভ নববর্ষ। বাবাই দাস লিখেছে বছরের শুরুতে 300 নম্বর এপিসোড পাবো সত্যি ভাবতে পারিনি। শান্তা আক্তার মুন্নি, কাঁচরাপাড়ার অর্পিতা, সেন্ট মার্টিন দ্বীপের হুমায়রার ঘটনা এবং শেষের নাম না জানা অজানা ব্যক্তির খুলনার ঘটনা প্রত্যেকটাই দুর্দান্ত ছিল। ইদানিং কমেন্ট বক্সে আসা হয় না ঠিকই, তবে তোমার এপিসোড আমার মিস যায় না রাজদা। প্রেতপক্ষ পরিবারের সকল সদস্য বৃন্দকে নতুন বছরের শুভেচ্ছা রইল। এভাবেই এগিয়ে যাক আমাদের প্রেতপক্ষ পরিবার। থ্যাংক ইউ বাবাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। কমেন্ট করেছে জিনিয়া সিং, স্বপ্না বাজল, মঙ্গল মুখার্জি, মানব সাহা, অজন্তা হোর, প্রতনু ব্যানার্জি, শ্যামল মিত্র। নবনীতা দে লিখেছে আজকের 300 নম্বর এপিসোড জমজমাট ছিল, 3টে ঘটনাই দারুণ লাগলো, তবে শেষের 2টো ঘটনা বেশি ভালো লেগেছে। শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা জানাই রাজ ও প্রেতপক্ষ পরিবারকে। কমেন্ট করেছে নো ওয়ান, রিপন, শ্যাডো ওয়ারিয়ার, জয়া বণিক, কাকলি পাত্র, সুতপা নাগ লিখেছে প্রথমেই জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন রাজদা তোমায় ও প্রেতপক্ষের সকল বন্ধুকে। এভাবেই এগিয়ে যাও অনেক দূর, আমার শুভ কামনা সাথে রইল। লাভ ফ্রম হাওড়া। কমেন্ট করেছে সুব্রত রয়, লিখেছে আমি গত 5 থেকে 6 মাস ধরে আপনার ঘটনা শুনছি। মোটামুটি 200-র বেশি ঘটনা শুনলাম, খুব ভালো লাগলো শুনে। আমি আপনার নতুন বন্ধু ধরতে পারেন। আমি খুব কম কমেন্ট করি, কিছু মনে করবেন না, চালিয়ে যান। কমেন্ট করেছে মায়া সরকার। অয়ন হালদার, সুদেশনা সিনহা রায় লিখেছে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা জানাই রাজদা আপনাকে আর প্রেতপক্ষ পরিবারকে। কংগ্রাচুলেশনস ফর 300 এপিসোড। আজকের সব ঘটনাই দুর্দান্ত ছিল। শান্তার বলা ছোট্ট ছোট্ট ঘটনাগুলো অতুলনীয় প্লাস নতুনত্ব। কমেন্ট করেছে নন্দিনী দে, লিখেছে 100 নম্বর এপিসোড থেকে আমার প্রেতপক্ষ শোনার জার্নি শুরু, আর আজ এত দূর এলাম, দারুণ একটা অনুভূতি। তুমি আরো সাফল্য পাও দাদা, আর এই পরিবার আরো বড় হোক। কমেন্ট করেছে সমীর সরকার, আসিফ মোহাম্মদ, অন্বেষা, সেলিম মোল্লা, গীতা গোস্বামী, চুমকি ঘোষ, মোহাম্মদ মঞ্জু, একলা পথের পথিক রে ভাই আর অন্তিম স্যাড মুভমেন্ট। এই সব কটা কমেন্টই এসছে একাধিক জিনের কবলে পড়ার আর কাটা মুন্ডু তাড়া করার ঘটনা প্রেতপক্ষের স্পেশাল 300 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে।
তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল। টাটা।